মকবুল চোখ বুজে চুপ করে রইল। অনেকক্ষণ ওইভাবে থেকে আবার বলতে লাগলো, বাবু, সেদিন থেকে আজ পর্যন্ত ওই মরার বোঝা আমি টেনে ফিরছি। একজনের বেশি সওয়ারি, তাই আর টানতে পারি না। মরা পচে দুর্গন্ধ বের হচ্ছে, আমাকে আমাকে তাই সঙ্গে করে ঘুরতে হচ্ছে। অথচ আল্লাহর দোহাই বাবু, ওই লোকটার মৃত্যুতে জ্ঞান তো আমার কোনো অপরাধ নেই। বইপাড়া লাইভ গল্পের বিচিত্র ডোজ বইপাড়া থেকে রোজ প্রতি শনিবার ঠিক রাত ৮টায় আমরা থাকবো আপনাদের সাথে বইপাড়া থেকে সরাসরি। এই অনুষ্ঠানের যে কোনো অংশের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ শুনবেন সজনীকান্ত দাস রচিত একটি ছোট গল্প রিকশাওয়ালা। মাত্র ৩ দিন পরেই লেখকের জন্মদিন, তাই সজনীকান্ত দাশের জন্মদিবস উপলক্ষে আজকে বইপাড়ার বিশেষ নিবেদন তার রচিত ভূতের গল্প রিকশাওয়ালা। গল্পটি আমরা নিয়েছি বিন্দু বিসর্গ পাবলিশার্স থেকে প্রকাশিত সজনীকান্ত দাশের অলৌকিক সমগ্র বইটি থেকে। সন্ধ্যা হয়ে গেছে। সকাল থেকেই থেকে থেকে ঝুপঝুপ করে বৃষ্টি নেমে জনসংকুল শহরের রোজকার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিল। পথিকরা আকাশের খামখেয়ালিপনায় বিরক্ত হচ্ছিল। পথ চলতে চলতে বৃষ্টি নামে। কোনো বাড়ির গাড়ি বারান্দায় আশ্রয় নিয়ে তারা কোনো রকমে একটু মাথা বাঁচিয়ে নেয়। বৃষ্টি ধরে আসে। ভরসা করে গাড়ি বারান্দার আশ্রয় ছেড়ে তারা যেই একটু এগোয়, অমনি আবার এক পশলা বৃষ্টি শুরু হয়। সারাটা দিন মেঘ করেছিল। একটানা না হলেও বৃষ্টির বিরাম ছিল না। তবুও কেমন একটা গুমোট গরমের ভ্যাপসানিতে কলকাতার সিক্ত সন্ধ্যা থমথম করছিল। এরকম দিনে সাধারণত কেউ ঘরের বাইরে যায় না। নেহাত প্রয়োজনে ছোট ভাই বিনোদকে সঙ্গে নিয়ে স্ট্র্যান্ড রোড ধরে কুমারটুলির দিকে যাচ্ছিলাম। তখন বৃষ্টি একটু ধরে এসেছে। হাওয়ার স্তর ভেদ করে গঙ্গার ওপারের কারখানাগুলোর আলো মাতালের চোখের মতো ঘোলাটে দেখাচ্ছিল। ল্যাম্পপোস্ট ও টেলিগ্রাফ পোস্টগুলোর গায়ে বা টেলিগ্রাফের তারে তারে জমে থাকা জলের ওপর গ্যাসের আলো পড়ে চকচক করছে। পথে লোকজন বা যানবাহনের বিশেষ বালাই ছিল না। হঠাৎ এক আধখানা ট্যাক্সি বা ছ্যাঁকড়া গাড়ি ঊর্ধ্বশ্বাসে কাদা ছিটিয়ে ছুটছিল। দূরে একখানা রিক্সা টুনটুন ঘণ্টা বাজিয়ে মন্থর গতিতে যাচ্ছিল। তার পিছনের আলোটা চোখের সামনে একটা লাল রেখা টেনে দিচ্ছে। বৃষ্টির ভয়ে জোরে হাঁটতে লাগলাম। নিমতলা পেরোতেই বেশ জোরে বৃষ্টি শুরু হলো। একটা গাছতলায় আশ্রয় নিয়ে কোনো রকমে মাথা বাঁচাচ্ছি, দেখি সেই রিক্সাওয়ালা বেশ ক্লান্তভাবে সেখানে এসে হাঁপাতে লাগলো। রিক্সাটা খালি। রিক্সাওয়ালা সম্ভবত বেশ দূরের সওয়ারি নিয়ে তাকে গন্তব্যস্থলে পৌঁছিয়ে ফিরছে। বৃষ্টি থামবে বলে মনে হলো না। তবু ভালো, একটা রিক্সা পাওয়া গেল। এই সামান্য পথটুকু ক পয়সাই বা দিতে হবে। পরিশ্রান্ত রিক্সাওয়ালা ততক্ষণে মুখ মাথা মুছে নিয়েছে। দরাদরি করে 2 আনা ভাড়া ঠিক হলো। বিশুকে উঠিয়ে নিজে উঠতে যাচ্ছি, রিক্সাওয়ালা বলল, হুজুর, এই দুজনকে পারবো না। বললাম, সে কি রে, এই রোগা রোগা 2 জন লোক, আর কতটুকুই বা রাস্তা? আগে না হুজুর, পারবো না। একটু আশ্চর্য হলেও চটে গেলাম। বললাম, দুনিয়া শুদ্ধ রিক্সাওয়ালা 2-3 জন লোক নেয়, তুই বেড়া নিবি না কেন? এমন ষাঁড়ের মতো শরীর তোর। হো সকেগা নেহি বাবু। বলে সে সেই বৃষ্টির মধ্যেই গাছের তলা ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। অমন শক্ত সমর্থ লোকের ব্যাকুলতাপূর্ণ হো সকেগা নেহি শুনে মনটা নরম হলো। তার দৃষ্টিতে এমন একটা অদ্ভুত শঙ্কা ও কাতরতা মাখানো ছিল যে আমার মন অস্বস্তিতে ভরে গেল। বৃষ্টি আর গাছের পাতার আচ্ছাদন মানল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে লাগলাম। রিক্সাওয়ালা তখন কিছু দূর চলে গেছে। হেঁকে বললাম, 10 পয়সা দেব। সে একবার মুখ ফিরিয়ে দেখল,
এবং পরমুহূর্তেই গাড়ি নিয়ে দৌড়াতে শুরু করলো। বহুদূর থেকে রিকশার টুনটুন আওয়াজ কানে আসতে লাগলো। পেছনের লাল আলোটা তখনও বৃষ্টির ভেজা অন্ধকার রাস্তায় একটা গতিশীল সিঁদুর টিপের মতো দেখাচ্ছিল। ভেজা শরীরে রাস্তায় নামলাম। সেদিন শ্রাবণ রাতের গাঢ় অন্ধকার ভেদ করে একটা কঠোর মুখের মলিন বেদনাকাতর দৃষ্টি আমার মনে ঘুরে ফিরে আসতে লাগলো। কিছুদিন পরের কথা, এলফিনস্টোন পিকচার প্যালেসে ছবি দেখে এক পরিচিত লোকের অপেক্ষায় হক সাহেবের বাজারের কোণে দাঁড়িয়েছিলাম। হঠাৎ এক রিকশাওয়ালার সাথে দুই বিপুল কায় মারোয়ারির বিশুদ্ধ হিন্দিতে বচসা হচ্ছে শুনতে পেলাম। মারোয়ারি দুজনের গলা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেখে ব্যাপার কি জানবার জন্য একটু কৌতূহল হলো। কাছে গিয়েই দেখি স্ট্র্যান্ড রোডের সেই রিকশাওয়ালা। বচসার কারণ সে দুজনকে নিতে পারবে না। ওই দুটি বিপুল কায় বস্তাকে একসঙ্গে গাড়িতে উঠতে দিতে যে কোনো রিকশাওয়ালার আপত্তি হতে পারে এবং তাতে আশ্চর্য হবার বিশেষ কিছু ছিল না। কিন্তু আগের কথা মনে করে আমি অবাক হলাম। সেই লোক, তাতে সন্দেহ নেই। মারোয়ারি দুজন অন্য যানের উদ্দেশ্যে রওনা দিল। রিকশাওয়ালাকে পরীক্ষা করবার জন্য কৌতূহল হলো। তার সাথে ভাড়া ঠিক করে তাকে একটু অপেক্ষা করতে বলে বললাম, আমার আরেকজন সঙ্গী আছে। করুণভাবে আমার দিকে তাকিয়ে সে আমাকে অন্য গাড়ি দেখতে অনুরোধ করলো। দুজনকে সে নিতে পারবে না। আমার এতটাই কৌতূহল হলো যে বন্ধুর অপেক্ষা না করেই রিকশাতে চড়ে বসলাম। সেদিনও আকাশে মেঘ করে এসেছিল। ঘন ঘন মেঘ গর্জন ও বিদ্যুৎ চমকে কলকাতার চঞ্চল আকাশ স্তব্ধ হয়ে আসছিল। আসন্ন দুর্যোগের আশঙ্কায় রাস্তায় লোক চলাচল অনেকটা কম। রিকশাওয়ালাকে তাড়া দিলাম, এখনই বৃষ্টি নামবে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। জোরে টানতে গিয়ে রিকশাওয়ালা গলদ ঘর্ম হয়ে উঠল। অবাক হলাম। আমার মতো রোগা মানুষকে টানতে এতটা পরিশ্রম হওয়ার কথা নয়। আগের দিনের মতো একটা অজানা অস্বস্তিকর অনুভূতি মনে জেগে উঠল। অমন বেপুল কায় একটা লোক আমার মতো এক সামান্য বোঝাকে টানতে পারছে না। এর কোনো সঙ্গত কারণ খুঁজে পেলাম না। একটা অস্পষ্ট অলৌকিক ভয় মনে খোঁচা দিতে লাগলো। বেচারার দুরবস্থা দেখে মায়া হলো। শুধু বোঝা টানার পরিশ্রম ছাড়াও অন্য কোনো যন্ত্রণা তার হচ্ছিল তারও আভাস পাচ্ছিলাম। নানা কল্পনা করেও কোনো কিনারা করতে পারলাম না। তাকে ভালো করে রিকশা টানতে বলে একটা সিগারেট ধরালাম। কৌতূহল নিবৃত্তি করবার যথেষ্ট ঔৎসুক্য হওয়া সত্ত্বেও চুপ করে কিভাবে কথাটা পারবো ভাবতে লাগলাম। হঠাৎ চড়বড় করে বৃষ্টি নামল। একটা বাড়ির গাড়ি বারান্দার ধারে এসে তাকে থামতে বললাম। দুজনে গাড়ি বারান্দার নিচে এসে মাথা মুছে বৃষ্টি থামবার অপেক্ষা করতে লাগলাম। রিকশাওয়ালাকে একটা সিগারেট দিলাম। সে বিনীত সালাম করে সিগারেট নিয়ে ফুটপাথের ওপর উবু হয়ে বসে সেটা ধরালো। আমি দাঁড়িয়ে রইলাম। মনের অদম্য কৌতূহল আমাকে ভেতর থেকে ঠেলা দিতে লাগলো। কিন্তু পাছে বেফাস কিছু জিজ্ঞাসা করে ফেলি এই ভয় হতে লাগলো। তার নাম কি, কোথায় থাকে, কে আছে, এগুলো বেশ সহজভাবেই জিজ্ঞাসা করতে পারলাম। তার নাম মকবুল। হাতিবাগানের বস্তিতে থাকে। এক বৃদ্ধা ফুফু ছাড়া আর কেউ নেই। শিশু অবস্থা থেকেই সে পিতৃমাতৃহীন। ফুফুর কাছেই মানুষ হয়েছে। বিয়ে হয়েছে কিনা জিজ্ঞেস করাতে সে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাবু, যে বোঝা রোজ টিনে বেড়াতে হচ্ছে তা নিয়েই অস্থির। এর উপর জরুর বোঝা বইতে পারবো না। বললাম, বুড়ি ফুফু ছাড়া তো তোমার কেউ নেই, অথচ রোজ বোঝ বইতে হচ্ছে, এর মানে তো বুঝলাম না। মকবুল চুপ করে রইল। আমি তাকে চিন্তা করবার অবসর না দিয়ে বললাম, একটা বিষয়ে আমার ভীষণ কৌতূহল আছে। কিছুদিন আগে নিমতলা ঘাটের কাছে তোমাকে দেখেছিলাম, আজও দেখলাম।
দুদিনই তুমি একজনের বেশি সবারই নিতে চাইলে না, অথচ তুমি দুর্বল নও। এর নিশ্চয়ই কোনো কারণ আছে। যদি বিশেষ কোনো আপত্তি না থাকে তাহলে। মকবুল চমকে উঠল। তার মুখ অস্বাভাবিক রকম বিবর্ণ হয়ে গেল। হাত দিয়ে মাথার রগ টিপতে টিপতে সে বলল, বাবু, সে বড় ভয়ানক কথা। সে কথা মনে হলেই আতঙ্কে শিউরে উঠি, বুকের রক্ত হিম হয়ে যায়। মুখে সে কথা বলবো কেমন করে? বলতে বলতে সে সভয়ে রিকশাটার দিকে চাইল। কি যেন একটা ভয়াবহ কিছু দেখে সে শিউরে উঠল। পরক্ষণেই সে উন্মত্তের মতো ছুটে গিয়ে তেরপলের পর্দা দিয়ে রিকশাটা মুড়ে দিয়ে কাঁপতে কাঁপতে এসে হতাশভাবে বসে পড়ল। তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঘন ঘন বিদ্যুৎ ঝলকে কি যেন একটা অনন্ত রহস্যের সামান্য আভাস মাত্র পাচ্ছিলাম। জলীয় বাতাস কলকাতার পাষাণ প্রাচীরে প্রতিহত হয়ে এক টানা উচ্ছ্বাসের সৃষ্টি করছিল। রাস্তায় জনমানবের চিহ্ন ছিল না। তাকে আরেকটা সিগারেট দিয়ে আমি তার কাছে ঘেঁষে দাঁড়ালাম। কি যেন একটা অজানা ভয় আমার মনকেও স্পর্শ করল। ব্যাপারটাই আগাগোড়া এমন অস্বাভাবিক, মাঝে মাঝে সমস্তটা স্বপ্ন বলে উড়িয়ে দিচ্ছিলাম। কিন্তু সামনে বসে থাকা রিকশাওয়ালার অস্বাভাবিক চোখ দুটো আমার মনে এক অলৌকিক ভয় জাগাচ্ছিল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু এভাবে বসে থাকা চলে না, বাড়ি যেতে হবে। এই ব্যাপারটা সম্বন্ধে বিস্তারিত না জেনেও যাওয়া যায় না। বললাম, মকবুল, এসব কথা ভাবতে যদি তোমার কষ্ট হয় তাহলে বলবার প্রয়োজন নেই। বৃষ্টি অনেকটা কমে এসেছে, এখন যাওয়া যেতে পারে। সজোরে আমার পা দুটো চেপে ধরে অধীরভাবে সে বলে উঠল, আর একটু দাঁড়ান বাবু। যে কথা 3 বছর ধরে বলবার জন্য আমি ব্যাকুল, অথচ কাউকে মুখ ফুটে বলতে পারলাম না, আজ আমাকে বলতে দিন। এই যন্ত্রণা আর সইতে পারছি না। নিবিড় সহানুভূতিতে মনটা ভরে গেল। ভুলে গেলাম আমি মকবুলের থেকে সামাজিকভাবে শ্রেষ্ঠ লোক। তার সাথে এভাবে কলকাতার রাস্তার ফুটপাথে দাঁড়িয়ে আলাপ করাটা আমার পক্ষে হীনতা সূচক। সেই ব্যথাক্লিষ্ট মানুষটির গোপন কথা শুনবার জন্য উৎকর্ণ হয়ে রইলাম। মকবুল থেমে থেমে হিন্দি মিশ্রিত বাংলায় যা বলল এবং যা বলল না, সবটুকু মিলিয়ে যা বুঝলাম সেটাই লিপিবদ্ধ করছি। মকবুল বলল, বাবু, আমি আপনাকে ব্যাপারটা ঠিক বোঝাতে পারবো কিনা জানি না। ঘটনাটা এমন অসম্ভব আর এমনই ভয়াবহ যে বিশ্বাস করা কঠিন। কিন্তু খোদার কসম বাবু, আমি একটিও মিথ্যে বলবো না। আমি আজ 3 বছর ধরে এই গাড়িতে এক মৃতদেহের বোঝা টেনে বেড়াচ্ছি। একজনের বেশি লোককে গাড়িতে তুলে টানতে পারবো কেমন করে? আর একজন যে সারাক্ষণ আমার গাড়িতে বসে আছে, তার নড়বার শক্তি নেই। আমি তাকে বহন করে ফিরছি। এর হাত থেকে আমার নিস্তার নেই। মৃতদেহ পচে ভারী হয়ে গেছে। আমি সবসময় দুর্গন্ধে অস্থির হচ্ছি। মৃতদেহের ভার টেনে টেনে আমার সবল দেহ দুর্বল হয়ে গেল। এই অদৃশ্য শবদেহের ভারে আমি জর্জরিত হয়ে পড়েছি। আমি আর বাঁচব না বাবু। মনে হলো উপকথা শুনছি। মনে হলো কলকাতা ধোঁয়া হয়ে কোথায় মিলিয়ে গেছে। জনশূন্য মরুভূমির মাঝখানে আমরা দুজনে পড়ে আছি। এক অদ্ভুত অনুভূতিতে আমার সমস্ত চেতনা বিলুপ্ত প্রায় হলো। আমি স্তব্ধ হয়ে শুনতে লাগলাম। 3 বছর আগেকার কথা। সেদিন খুব বৃষ্টিতে কলকাতা শহর পুকুর হয়ে গিয়েছিল।
রাত 9টা-10টার সময় আমি এই গাড়িখানা নিয়ে হাওড়া স্টেশনে সাওয়ারির জন্য অপেক্ষা করছিলাম। সেখানে 2-4খান মাত্র গাড়ি ছিল। লোকের ভিড় ছিল না বললেই হয়। অমন দিনে কুকুর বিড়ালেরাও বাড়ির বার হয় না, কিন্তু অভাব যাদের তারায়, তারা কুকুর বিড়ালেরও অধম। আমি বিয়ে করবার লোভে টাকা জমাচ্ছিলাম। বাইরের হাজার বাধাও আমার মনকে দমাতে পারেনি। বিয়ে করবার কি ভীষণ ইচ্ছে আমার ছিল বাবু, তা আপনাকে বোঝাতে পারবো না। নইলে অমন দিনে মানুষ ঘরের বার হয় না। আজ বিয়ে করবার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। সব সময় আমার শরীরের রক্ত জল হয়ে আসছে। আমি আর বেশি দিন বাঁচলে পাগল হয়ে যাব। শুধু ফুফুর মরার অপেক্ষা করছি। সে আমার এই অবস্থার কথা জানতে পারলে কষ্ট পাবে। মকবুল আবার চুপ করল। যা শুনছিলাম তার পরিষ্কার ধারণা করবার মতো শক্তি আমার ছিল না। জলের ঝাপটা লেগে সর্বাঙ্গ ভিজে গেল। অন্ধকার আকাশে ভীষণ বিদ্যুৎ চমকাতে লাগলো। কলকাতার ঘরবাড়ি জলে মুছে গেছে। আকাশের নিচে গ্যাসের স্বল্প আলোয় আমরা দুটি প্রাণী এক অজানিত রহস্যলোকের দ্বার উন্মোচন করবার ব্যর্থ চেষ্টা করে চলেছে। সাওয়ারি জুটল 2জন। প্রচুর প্রচুর ভাড়া চাইলাম। তারা তাতেই রাজি হলো। 2জনের কেউই প্রকৃতিস্থ ছিল না। একজন নেশায় একেবারে চুর হয়েছিল, অন্যজনের তখনও হুঁশ ছিল। এই ঝমঝম বৃষ্টির মধ্যেই বাগবাজার পর্যন্ত যেতে হবে। সওয়ারি 2জন ভেতরে বসলো। আমি ভালো করে পর্দা মুড়ে দিলাম। গঙ্গার ধার ধরে সোজা উত্তর দিকে চলতে লাগলাম। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। একটা পানের দোকানে এক উড়িয়া বামুন সুর করে কি একটা পড়ছিল। রাস্তায় এখানে ওখানে 2-1জন লোক যাচ্ছিল। গাড়ি ঘোড়া একেবারেই ছিল না। আমি নির্বিঘ্নে রাস্তার মাঝখান দিয়ে রিক্সা টেনে নিয়ে চললাম। কুমোরটুলির কাছাকাছি গিয়ে জিজ্ঞাসা করলাম, আর কত দূর যেতে হইবে? উত্তর পেলাম, সিধা চালাও। আমার সর্বাঙ্গ ভিজে গিয়েছিল। পরিশ্রমে আর ক্লান্তিতে চোখ ঘুমে জড়িয়ে আসছিল। মনে হচ্ছিল আর টানতে পারবো না। এমন সময় পর্দা ঠেলে এক বাবু আমার হাতে পয়সা দিয়ে এক বাক্স সিগারেট আনতে বললেন। একটা গাছতলায় গাড়ি রেখে সিগারেট আনতে গেলাম। কাছাকাছি দোকান ছিল না। এদিক ওদিক ঘুরে একটা বিড়ির দোকান পেলাম। সিগারেট কিনে ফিরে এসে হেঁকে বাবুদের সিগারেটের বাক্সটা নিতে বললাম। কেউ উত্তর দিল না। ভাবলাম মাতাল বাবুরা ঘুমিয়ে পড়েছে। তেরপলের পর্দা তুলে সিগারেটটা দিতে গিয়ে এক ভয়াবহ দৃশ্য দেখে অজ্ঞান হওয়ার অবস্থা। বাবু, সেই সময় থেকে আমার জীবনের সব শান্তি চলে গেছে। কার পাপের বোঝা মাথায় নিয়ে আমি আজ 3 বছর ধরে প্রায়শ্চিত্ত করে যাচ্ছি জানি না। আর কতদিন এ যন্ত্রণা সইতে হবে এই খোদা তালাই বলতে পারেন। সামান্য আলো আসছিল। দূরে গ্যাস পোস্ট। গাছের তলায় বেশ একটু অন্ধকার। বৃষ্টির বিরাম ছিল না। পর্দা তুলে সেই অস্পষ্ট আলোয় দেখলাম গাড়িতে একজন মাত্র লোক, মুখ বাঁধা, বুক দিয়ে দরদর করে রক্ত পড়ছে। সারা শরীর রক্তে ভিজে গেছে। প্রাণ আছে বলে মনে হলো না। কেমন করে কি হলো প্রথমটা কিছু ঠাহর করতে পারলাম না।
দাঁড়িয়ে ঘামতে লাগলাম। আস্তে আস্তে চেতনা ফিরে এলো। ভীষণ ভয় হতে লাগলো। চোখের সামনে হাসি কাঠের ভয়াবহ দৃশ্য ফুটে উঠল। সমস্ত দোষটা আমার ঘাড়ে যে চাপবে তাতে সন্দেহ নেই। আমার কথা কে বিশ্বাস করবে? বুঝলাম অন্য লোকটা মুখ বেঁধে ছোড়ার আঘাতে এই লোকটাকে হত্যা করে পালিয়েছে। তাকে ধরবার কোনো উপায় নেই। তার চেহারাটাও মনে এলো না। লোকটা নিশ্চয়ই মরে গেছে। গায়ে হাত দিয়ে দেখলাম তখনও গরম। ভাবলাম কোনো হাসপাতালে নিয়ে যাই, চিৎকার করে লোক জড়ো করি, কিন্তু সাহস হলো না। তাজা খুন দেখে আমি ভয়ে তখন হিতাহিত জ্ঞান শূন্য। আত্মরক্ষা করার কথাটাই আমার প্রথমে মনে এলো। সভয়ে চারিদিকে চেয়ে মৃত বা মরণাপন্ন দেহটা সেই গাছতলায় ফেলে রেখে গাড়ি নিয়ে ঊর্ধ্বশ্বাসে পালালাম। কেমন করে বাড়ি ফিরলাম, কেমন করে সেই রাতেই গাড়ি ধুয়ে মুছে আস্তাবলে রাখলাম, আমার কিছুই স্মরণ নেই। তারপর 7-8 দিন ধরে আমি জ্বরে বেহুঁশ হয়ে থাকলাম। এই ফুফুর মুখে শুনেছি সে কটা দিন আমি খুন, রক্ত, ফাঁসি এইসব নানা ভুল বকেছিলাম। সম্পূর্ণ সুস্থ হবার পরেও গাড়ি নিয়ে বেরোতে সাহস হচ্ছিল না। গাড়িটার দিকে তাকাতেও ভরসা পাচ্ছিলাম না। কিন্তু পেট তো চালাতে হবে। আবার একদিন সকালে মনের সাথে অনেক যুদ্ধ করে গাড়ি বার করতে গেলাম। গাড়িতে হাত দেওয়া মাত্র মনটা ছ্যাঁত করে উঠল। রক্তের চিহ্ন মাত্র ছিল না, তবু যেন রক্ত দেখতে পেলাম। মনের দুর্বলতা জোর করে উড়িয়ে গাড়ি নিয়ে বেরোলাম। সওয়ারি জুটল। মাঝে মাঝে গা ছমছম করছিল বটে, কিন্তু দিনের আলোয় লোকের ভিড়ে সে ভাব বেশিক্ষণ মনে থাকলো না। থেকে থেকে মনে হচ্ছিল অন্যায় করেছি, হয়তো লোকটা বাঁচতে পারত। বিপদের ভয় না করে যদি সঙ্গে সঙ্গে কোনো হাসপাতালে তাকে নিয়ে যেতাম, হয়তো সে বেঁচে উঠত। লোকটা যদি মরেই থাকে, নিজেকে তার মৃত্যুর কারণ বলে মনে হতে লাগলো। সে ভাবটাও কাটিয়ে উঠলাম। কে জানে, পরের দিকে নজর দিতে গিয়ে হয়তো মহা ফ্যাসাদে পড়ে যেতাম। বাঁচবার নসিব থাকলে সে এমনিই বাঁচবে। এইভাবে নানা মানসিক দ্বন্দ্বে প্রথম দিনটা কেটে গেল। সন্ধ্যার আগেই বাড়ি ফিরে এলাম। সমস্ত রাত কেমন যেন একটা অস্বস্তিতে কাটলো। ঘুমোতে পারলাম না। ভয় হলো আবার বুঝি জ্বর হবে। সেই রক্তাক্ত দেহ, মুখ বাঁধা লোকটাকে যেন চারিদিকে দেখতে লাগলাম। মাথা গরম হয়েছে ভেবে চোখে মুখে জল দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ঘুমও এলো, কিন্তু ভোরবেলায় আবার একটা দুঃস্বপ্ন দেখে ভীষণ ভয়ে ঘুম ভেঙে গেল। সে যেন গুমড়ে গুমড়ে আমার কানে কানে বলে গেল, তুই আমাকে খুন করেছিস। আমি আল্লাহর নাম স্মরণ করে উঠে বসলাম। সেদিন গাড়ি নিয়ে বেরোতে যাব, মনে হলো কে যেন আমার পিছু নিয়েছে। পিছনের রাস্তার উপর যেন রক্তের দাগ দেখলাম। হায় আল্লাহ, এ কি হলো? কার পাপের বোঝা কার ঘাড়ে চাপালে তুমি? আমি যেখানে যাই সেখানেই যেন কোনো অদৃশ্য কেউ আমার পিছু নিতে লাগলো। ভাবলাম আমি কি পাগল হয়ে গেলাম? বুঝলাম আমাকে ভূতে পেয়েছে। ওঝার কাছে গেলাম।
সে অনেক ঝাড়ফুঁক করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। সে আমার পিছু ছাড়লো না। মকবুল চুপ করে গামছা দিয়ে কপালের ঘাম মুছল। আমার থেকে একটা সিগারেট নিয়ে ধরিয়ে আবার বলতে লাগলো, দু একদিন পরে এই সন্ধ্যার সময় হেদুয়ার মোড়ে দাঁড়িয়েছিলাম। এমন সময় বৃষ্টি নামলো। বৃষ্টি থেকে বাঁচবার জন্য গাড়িটা তেরপল মুড়ে দিতে যাচ্ছি, দেখি পিছনে পিছনে কে যেন আসছে। ফিরে তাকালাম, কেউ নেই। তাড়াতাড়ি গাড়িখানা ঢেকে বাড়ি ফিরবার ইচ্ছে হলো। গাড়ির ঝপ্পর থেকে পর্দাটা ফেলতে যাব, দেখি গাড়ির ভিতরে সে বসে মুখ বাঁধা, বুক দিয়ে রক্ত গড়াচ্ছে। ভয়ে শিউরে উঠে পর্দা ফেলে দিয়ে মূর্ছিতের মতো সেখানে বসে পড়লাম। আমার এই অদ্ভুত যন্ত্রণার কথা আপনাকে আপনাকে কেমন করে জানাবো বাবু? আপনি কি বুঝতে পারবেন? গাড়ির ভিতর রক্তাক্ত দেহে সে নিশ্চয়ই বসে আছে। সেই থেকে আজ পর্যন্ত ওই গাড়িতেই বসে থাকে সে। আমার পিছনে আর তাকে দেখি না। সে নিশ্চিন্ত হয়ে গাড়ির ভিতরেই থাকে। আমি তাকে টেনে নিয়ে বেড়াই। মকবুল চোখ বুজে চুপ করে রইল। অনেকক্ষণ ওইভাবে থেকে আবার বলতে লাগলো, বাবু, সেদিন থেকে আজ পর্যন্ত ওই মরার বোঝা আমি টেনে ফিরছি। একজনের বেশি সাওয়ারি, তাই আর টানতে পারি না। মরা পচে দুর্গন্ধ বের হচ্ছে। আমাকে তাই সঙ্গে করে ঘুরতে হচ্ছে। অথচ আল্লাহর দোহাই বাবু, ওই লোকটার মৃত্যুতে জ্ঞানও তো আমার কোনো অপরাধ নেই। আমি ওই নিরক্ষর লোকটিকে কি সান্ত্বনা দেব? চুপ করে রইলাম। বাবু, বোঝা সব সময়ই বইতে হয়, কিন্তু বর্ষার রাত ছাড়া অন্য সময় ওই মৃতদেহ আমি দেখতে পাই না। দেখে দেখে বোঝা টেনে টেনে অনেকটা সয়ে গেছে, কিন্তু আজও মাঝে মাঝে ভয় পেয়ে উঠি। ভিতরে ভিতরে আমার শরীর দুর্বল হয়ে আসছে। এই যন্ত্রণা আমি আর বেশি দিন সহ্য করতে পারবো না। মকবুল উঠে দাঁড়ালো, বলল, বৃষ্টি ধরে এসেছে বাবু, আপনি গাড়িতে বসুন। আমি পরদিন তাকে আমার সাথে দেখা করতে বলবো কি না ভাবতে ভাবতে গাড়ির কাছে গেলাম। মকবুল মুখ ফিরিয়ে কাঁপা হাতে পর্দাটা তুলে ধরল। আমি ভিতরে বসতেই সে পর্দা ফেলে দিয়ে গাড়ি টানতে শুরু করল। পর্দা ফেলা অন্ধকার রিকশার ভিতর বসতেই আমার গা ছমছম করতে লাগলো। আমিও যেন আমার অত্যন্ত গা ঘেঁষে এক অদৃশ্য রক্তাক্ত মৃতদেহ দেখতে পেলাম। একটা পচা দুর্গন্ধ নাকে আসতে লাগলো। সভয় পর্দা তুলে ফেলে মকবুলকে রিকশা থামাতে বলে বললাম, আমার বাড়ি বেশি দূর নয়, আমি হেঁটেই যেতে পারবো। রিকশার ভেতরে আর দেখবার সাহস হল না। মকবুল বুঝল। সামান্য হাসি হেসে গাড়িটা তুলে ধরে মন্থর গতিতে চলতে লাগলো। আমি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। রিকশাটার দিকে চাইবার সামর্থ্য পর্যন্ত আমার হলো না। বহুক্ষণ পর্যন্ত রিকশাটার টুনটুন আওয়াজ কানে আসতে লাগলো। সে রাতে ভালো করে ঘুমাতেও পারলাম না। শুনছিলেন সজনীকান্ত দাস রচিত ছোট গল্প রিকশাওয়ালা। গল্প পাঠে অভিক, মকবুলের চরিত্রে সৌমিক, গল্পের সূত্রধর আমি বর্ণালী, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে বামা খ্যাপা, প্রচার অলঙ্করণ অভিষেক, পর্ব পরিচালনায় সুশোভন, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় অভিষেক চ্যাটার্জি। সজনীকান্ত দাসের জন্ম
1900 সালের 25শে আগস্ট বর্ধমানে। পিতা হরেন্দ্রলাল দাস, মাতা তুঙ্গলতা দেবী। স্কটিশ চার্চ কলেজ থেকে বিএসসি পাশ করে বারাণসীতে ইঞ্জিনিয়ারিং পড়তে যান, কিন্তু তা অসমাপ্ত রেখে কলকাতায় ফিরে এসে পদার্থবিজ্ঞানে এমএসসি করেন। এরপরই যুক্ত হয়ে যান বিখ্যাত শনিবারের চিঠি পত্রিকার সঙ্গে। পরবর্তীতে পত্রিকার সম্পাদক ও পরিচালক হন। এছাড়াও যুক্ত ছিলেন প্রবাসী পত্রিকায় এবং বঙ্গশ্রী ও দৈনিক বসুমতী পত্রিকার সম্পাদক ছিলেন। সাহিত্য রচনার সঙ্গে সঙ্গে সমান জনপ্রিয় ছিলেন সম্পাদক, সমালোচক ও অনুবাদক হিসেবেও। ছদ্মনাম ছিল ভাবকুমার প্রধান। 1962 সালের 11ই ফেব্রুয়ারি তিনি পরলোক গমন করেন। আজকের মতো বইপাড়াতে লাইভ এখানেই শেষ। আগামী সপ্তাহে আমরা আবার হাজির হব আরও একটি নতুন গল্প নিয়ে। বইপাড়ার সদস্য হন এবং সবার সাথে শেয়ার করুন, ভালোবেসে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আগাম নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আবারও দেখা হবে আগামী সপ্তাহে বইপাড়া লাইভে। বইপাড়া লাইভ, গল্পের বিচিত্র ডোজ, বইপাড়া থেকে রোজ। শুভরাত্রি।